বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেল গল্প ওয়েভকে সাবস্ক্রাইব করুন। আজ আপনারা শুনবেন লেখক অমেয় নস্করের লেখা গল্প বকুলতলির সেই বাড়িটা। তাহলে আর বেশি দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বকুলতলির সেই বাড়িটা। আমি বহু বছর পর মফস্বল ছেড়ে বকুলতলির গ্রামে আমার মামার বাড়িতে আসছিলাম সন্ধেবেলা। তখনই বকুলতলির ফেরিঘাটে দেখা হয়ে গেল মামা সম্পর্কের একজন পরিচিত লোকের সঙ্গে। বয়স তার 40-এর বেশি নয়। আমি তাকে গোলক মামা বলে ডাকি। তার বাড়ি আমার মামা বাড়ির পাশেই। সবেমাত্র নৌকাতে উঠেছি, আর নৌকা থেকে দেখা যাচ্ছে ডিমের কুসুমের মতো লাল সূর্য ধীরে ধীরে পশ্চিম ঘাটে বকুলতলির জমিদার বাড়ির পেছনে ডুবে যাচ্ছে। তখনই সেই জমিদার বাড়ি দেখে গোলক মামা আমাকে বলল, আরে ভাগনা যে, তা অনেকদিন পর বকুলতলিতে আসছিস তাই না? হ্যাঁ মামা, কাজের চাপে এখানে আর তেমন আসা হয় না। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ রে, ভালো আছি, কিন্তু দেখ, বকুলতলির ওই জমিদার বাড়িটা একদম ভালো নেই। কেমন যেন ম্লান হয়ে পড়ে আছে। আজ ওর প্রতিপত্তি আর তেমন একদমই নেই। একে একে ও বাড়ির সবাই অকালে মরেছে। আজও রাতের বেলায় ভুলবশত কোনো ক্রমে ও বাড়ির কাছ দিয়ে গেলে একজন নারী ও একজন শিশুর কান্না শুনতে পাওয়া যায়। ওই জমিদার বাড়ির সম্পর্কে একটা ভয়াবহ ঘটনা এই বকুলতলি গ্রামে প্রচলিত আছে, তা কম বেশি সবাই জানে। আমি জানতাম গোলক মামা গল্প বলতে ভীষণ ভালোবাসে, তাই নতুন কাউকে পেলেই ওর আজগবি গল্প সব গড়গড় করে বলতে শুরু করে। নৌকাতে প্রায় 1 ঘন্টা বসতে হবে ভেবে আমিও আগুনে ঘি ঢেলে বললাম, আচ্ছা, তা কি ভয়াবহ ঘটনা প্রচলিত আছে গোলক মামা? আর মামাও সাথে সাথে বলতে শুরু করলো। একদিন সন্ধ্যায় শাশুড়ি বৌমাকে উদ্দেশ্য করেই বলল, বৌমা, তোমাকে না পই পই করে বারণ করলাম পশ্চিম দিকের ওই গড়টা দাঁড়ে বাড়ি তুমি যাবে না। তবু আজ কাল সাঁঝে বেলায় তুমি ওদিকটা কেন গেছিলে? তুমি এখন পোয়াতি, একটু বেঁচে খুঁটে চলাফেরা করো। ওই দিকটা একদম ভালো নয় বৌমা। মা, আপনি ওই ঘরটা বন্ধ করে রেখেছেন কেন? আমি আমি একা থাকলেই না ওই ঘরটা যেন আমাকে কাছে টানে। মনে হয় ওই ঘরের মধ্যে থেকে আমাকে কেউ যেন ডাকছে, বলছে, আয় 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 আমার কাছে। সে কি, তাই নাকি? তবে খবরদার, তালাবদ্ধ ওই নিচের তলার পশ্চিম দিকের ঘর তুমি ভুলেও খুলবে না বৌমা। ওদিকে একেবারে যাবে না। মান্যদা, বলি ও মান্যদা, তুই খেয়াল রাখিস তো নতুন বউ যেন ওই দিকে ঘোরাফেরা না করে বলে দিলুম। আচ্ছা গিন্নিমা, আমি নতুন বউয়ের খেয়াল রাখবো। আচ্ছা মা, আমি ওই ঘরটা আর কখনো খুলবো না। এই বলে যে যার ঘরে চলে গেল। উমার স্বামী পরিতোষ তখন ঘরে ছিল না, জমিদারির কাজে গ্রামে গিয়েছিল। তাই উমা একা একা ঘরের মধ্যে বসে আছে। ঠিক এমন সময় কয়েকটা বাদুড় কোথা থেকে উড়ে এসে তার ঘরে ডানা ঝাপটাতে ঝাপটাতে ঘরের মধ্যে জ্বলন্ত সবকটা বাতি নিভিয়ে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকারে ভরিয়ে তুলল। তারপর মুখ থেকে বিকট একটা শব্দ করে আবারও যেদিক থেকে এসেছিল সেদিক দিয়েই ঘরের বাইরে বেরিয়ে গেল। এমন সময় ঘরের নিস্তব্ধ অন্ধকার ভেদ করে উমা শুনতে পেল দরজার গায়ে হাত দিয়ে চাপড় মারার শব্দ। সেই শব্দ অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এগিয়ে যেতেই দেখল পশ্চিম দিকের সেই ঘরটার ভিতর থেকে কেউ যেন দরজার গায়ে চাপড় মারছে। উমা চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখল কোথাও কেউ নেই। মনে মনে ভাবল, এই তো সুযোগ, ওই বন্ধ ঘরের মধ্যে কি আছে তা দেখে আসার। এমনটা ভেবেই ধীরে ধীরে উমা এগিয়ে গেল অন্ধকার পশ্চিমের বন্ধ দরজাটার দিকে।
ভিতর থেকে সেই দরজার গায়ে কেউ যেন চাপড় মারছে। এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়াতেই দরজার গায়ে হাত ঠোকার আওয়াজটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। উমা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলো আদৌ ওই বন্ধ ঘরের ভিতরে কারোর উপস্থিতি আছে কিনা। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে রিন রিনে ধ্বনির মতো একটা শব্দ তরঙ্গ তার কানে এলো। সেটা সে স্পষ্টই শুনতে পেল। ভিতর থেকে কেউ একজন বলছে, খুলে দাও, খুলে দাও, কে আছো খুলে দাও, আমি এই অন্ধকার ঘরে বড় কষ্টে আছি, আমায় ঘর থেকে বের হতে দাও, আমায় এই ঘর থেকে বের হতে দাও, খুলে দাও, কে আছো, কে আছো, একটিবার খুলে দাও। হচ্ছেটা কি? তোমাকে এত করে বারণ করছি, এই একটু আগেই বারণ করে গেলুম, তুমি কি বাংলা বোঝো না? আবার ওই ঘরের অত কাছে চলে গেছো কেন? এবার কি তোমাকে বেঁধে রাখবো? ঠিক এই সময় বাড়িতে পরিতোষ ঢুকছে দেখে তাকে উদ্দেশ্য করেই রঞ্জাবতী বলল, পরিতোষ, তোর বউকে এবার বোধহয় বেঁধে রাখতে হবে সারাক্ষণ, বুঝলি তো? ওই বন্ধ ঘরের দিকে চলে যাচ্ছে, এতবার বারণ করছি তবু কথা কানে হাঁটে না। হ্যাঁ, ঠিক আছে মা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি ফেরার পথে ফকির বাবার কাছ থেকে রক্ষা কবচ এনেছি, তুমি ওর হাতে বেঁধে দাও, ভয় পেও না, ঠিক আছে? কিচ্ছু হবে না। তারপরে উমাকে ঘিরে তেমন কোনো অলৌকিকতা লক্ষ্য করা যায়নি। নির্বিঘ্নে এই কয়েকদিন অতিবাহিত হয়েছে। পশ্চিম দিকের ওই ঘরটা আর যেন উমাকে ডাকে না। উমার মধ্যেও ওই ঘর নিয়ে যেন বিশেষ কোনো আকর্ষণ কিংবা আগ্রহ কিছুই আর লক্ষ্য করা গেল না। তারপর একদিন দুপুরে স্নানের সময় উমার হাত থেকে অজান্তেই কুয়োর তলায় সেই রক্ষা কবচ খুলে পড়ে যায়। তারপর থেকে পশ্চিমের ওই ঘর আবারও তাকে ডাকে। সেদিন দুপুরবেলায় সবার সাথে খেতে বসে খেতে খেতেই হঠাৎ ভাতের থালা নিয়ে ওই ঘরটার দিকে উমা দৌড়ে গেল। বলছিলে না তোমার খিদে পেয়েছে, আমি তোমার জন্য মাছ ভাত এনেছি, তুমি খাবে? এসো, এসো খাও। সঙ্গে সঙ্গে বন্ধ দরজাটা কাঁপতে শুরু করেছে। ভিতর থেকে যেন কেউ ঠেলছে দরজার বন্ধ পাল্লায়। দরজার গায়ে হাত ঠোকার প্রচন্ড আওয়াজ হচ্ছে। এমন আশ্চর্য ঘটনা দিনের বেলাতেও ঘটতে দেখলে শরীরের রোম খাড়া হয়ে ওঠে। উমা ভাতের থালাটা দরজার কাছে রেখে দিয়েই বলল, ওরা তোমাকে বেঁধে রেখেছে তাই না? তুমি তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক ছেড়ে দেব, তুমি একদম চিন্তা করো না। এতক্ষণে পরিতোষ, রতিকান্ত, রঞ্জাবতী ছুটে এসেছে উন্মাদ উমার কাছে। হ্যাঁ সত্যি, নতুন বউ উমা যেন দিন দিন উন্মাদ হয়ে যাচ্ছে। কিন্তু তার এমন উন্মাদনার কারণটাই বা কি? সে কি তবে সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে, নাকি জমিদার বাড়ির কোনো চক্রান্ত তাকে পাগল হতে বাধ্য করছে? সেদিনই কোনো রকমে তাকে সবাই মিলে বুঝিয়ে সুঝিয়ে তার নিজের শোয়ার ঘরে নিয়ে এলো। তারপর থেকে তার উন্মাদনার কারণে সবাই তাকে ভয় পায়। মধ্যরাত চড়াচড়ে সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। এমনকি জমিদার বাড়ির দাস দাসী, চাকর বাকর তারাও ঘুমিয়ে গেছে। নিচের তলার একেবারে পূর্ব দিকের একটি ঘরে পরিতোষ ও তার সন্তান সম্ভবা স্ত্রী উমা ঘুমিয়ে আছে। নীলবাতির আলোয় ঘরটা একেবারে মায়াময় রূপ ধারণ করেছে। সেই নীল আলোয় ঘুমোতে ঘুমোতেই উমার চোখ মুখের আকার আকৃতির পরিবর্তন ঘটছে। কখনো তার মুখে চিন্তার ছাপ, আবার কখনো প্রসন্ন বদনে হাসছে। তবে তার এমনটা কেন হচ্ছিল তা বোঝা গেল খানিকক্ষণ পরেই। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। দাঁড়া রে হতভাগী, দাঁড়া, আমরা তো সবে তোর বাবার কাছে এসছি, উনি খেতে দিলেই খাবো, আর একটু অপেক্ষা কর মা, বাবা এক্ষুনি খাবার নিয়ে আসবে, দেখবি, আর একটু অপেক্ষা কর। মা, আমার খুব খিদে পেয়েছে মা, বাবা কেন কিছু খেতে দেন না মা? দেবে রে মা, দেবে, অবশ্যই দেবে। দেখ, ওই তো বাবা আসছে, খাবার নিয়ে আসছে। মা, মা, আমার বুকে খুব কষ্ট হচ্ছে মা, খুব জ্বালা করছে মা। আ- আমার হচ্ছে খুব কষ্ট হচ্ছে রে হতভাগী। কি কি করি
কি কি করি বলতো? আমারও যে খুব কষ্ট হচ্ছে। আসছি, আমি এক্ষুনি আসছি। আমি তোমাকে অন্ধকার ঘরে আর কষ্ট পেতে দেব না। আমি আসছি। এমন একটা স্বপ্ন দেখে উমা চিৎকার করে উঠে বসল। পাশে ঘুমিয়ে থাকা পরিতোষের ঘুম ভাঙার আগেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল উমা। তার পায়ের নুপুরের ঝমঝম শব্দে মনে হলো বকুলতলির জমিদার বাড়িতে যেন হঠাৎ করেই অকাল বৃষ্টি নেমে এসেছে। উমা ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখল পশ্চিমের বন্ধ দরজার গায়ে হাত দিয়ে চাপড় মারার শব্দ শোনা যাচ্ছে, আর সেই বন্ধ ঘরের ভিতর থেকে কোনো এক বন্দিনী করুণ সুরে বলছে, আমাকে বের করো। কে আছো? কে আছো এই অন্ধকার কোঠর থেকে? আমাকে বের করো, বের করো আমায়। মা এখানে এত অন্ধকার কেন মা? উমা হাতে একটা লোহার শাবল নিয়ে দরজার দিকে এগিয়ে যেতেই ভিতর থেকে সেই বন্দিনী আরো তীব্রভাবে বলে উঠল, আমাকে বের করো, বের করো, মুক্তি দাও আমার। আমার যে দম বন্ধ হয়ে আসছে। আমাকে বের করো। আমি আসছি। একদম ভয় পেও না, একদম ভয় পেও না। আমি আজ এখনই তোমাকে ওই বন্ধ অন্ধকার ঘর থেকে মুক্তি দিয়ে দেব। আমি আসছি। এই বলে এগিয়ে গিয়ে উমা শাবল দিয়ে মারতে মারতে দরজায় ঝোলা বন্ধ তালাটাকে ভেঙে দিল। সঙ্গে সঙ্গে দরজা দুটো পাল্লা হাট হয়ে খুলে গিয়ে একটা বিভৎস ভোটকা গন্ধে চারিদিক ভরে উঠল। এক পা দু পা করে অন্ধকার ঘরে প্রবেশ করে উমা। বারান্দায় জ্বলতে থাকা আলোর ক্ষীণ আভায় দেখল সেই বন্ধ ঘরে পড়ে আছে দুটো মৃতদেহ, একটা বড় মানুষের দেহ এবং একটি শিশুর দেহ। মৃতদেহ বলার চেয়ে কঙ্কাল বলাই বেশি যুক্তিযুক্ত হবে, কারণ মৃত শরীরের মাংসে পোকা হয়ে পচে গলে পড়েছে মেঝের উপর। মাংস আর বিশেষ দেখা যায় না, দেখা যাচ্ছে শুধু দুটো কঙ্কাল। অন্ধকারে সেই কঙ্কালে হোঁচট খেয়ে পড়ে গেল উমা, আর তারপরই চিৎকার করে উঠল, এতক্ষণে তালা ভাঙার শব্দে পরিতোষের ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভেঙে উঠে নিজের পাশে উমাকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পশ্চিমের এই বন্ধ ঘরের দিকে সে ধেয়ে আসে। এসে দেখে সর্বনাশ, উমা সেই ঘরের তালা ভেঙে দিয়ে সেই ঘরের মধ্যে ঢুকে কঙ্কালের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন দৃশ্য জমিদার বাড়ির আর কারো চোখে পড়ার আগেই পরিতোষ উমাকে পেঁচা কোলা করে আবারও ঘরে ফিরিয়ে আনে এবং সেই ঘরের দরজা পুনরায় বন্ধ করে ঝুলিয়ে দেয় একটা নতুন তালা। তারপর সারা রাত পরিতোষ আর চিন্তায় ঘুমোতে পারেনি, তবে উমা খুব ভালোই ঘুমিয়েছে। হঠাৎ ভোর রাতে ক্লান্ত হয়ে আসা চোখের সামনে দিয়ে কেউ একজন একটা ভুস করে চোখের নিমেষেই চলে গেল। ঠিক এই অনুভূতিটাই হলো পরিতোষের। এমনকি পরিতোষ কানেও শুনল কেউ যেন স্পষ্ট বলছে, এবার কি হবে? আমি তো ওই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি। এবার আবার খেলা শুরু, আবার খেলা শুরু। আমি কাউকে ছাড়বো না। ছলনা করে আমাকে আর আমার মেয়েকে খুন করেছে, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। কিরে হতবাগি, ছেড়ে দিবি না কি রে? হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না। এটা কি স্বপ্ন নাকি সত্যি? কি শুনল পরিতোষ তা সে সঠিকভাবে ঠাহর করতে পারল না। পরের দিন সকালেই জমিদার বাড়িতে কান্নার হিড়িক শুরু হয়ে গেল। গত রাতেই ঘুমের ঘোরে জমিদার রতিকান্ত সমাদ্দারের মৃত্যু ঘটেছে। কবিরাজ মশাই এসে জানিয়েছে, জমিদার বাবুর মৃত্যুর কারণ হিসাবে স্পষ্ট দেখা যাচ্ছে ঘুমের ঘরে বিষক্রিয়ায় ওনার মৃত্যু হয়েছে, কিন্তু শরীরের কোনোখানেই সাপে কাটার তো কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি।
ফলত এমন মৃত্যু রাতারাতি কিভাবে হলো সেটা বলা মুশকিল। শেষ করে দিল জল্লাদ মানুষটাকে। মানুষ একেবারে শেষ করে দিল। জমিদার বাড়ি ছাড়বে না দেখছি। নিবি না? এক এক করে সবাইকে তো নিবি, নে না নে। এইভাবে তোকে তোকে মারাচ্ছে, একেবারে মেরে ফেল। তার এমন কথা শুনে তখন জমিদার বাড়িতে উপস্থিত সকলেই অবাক হয়ে ব্যঙ্গের ছলে তাকিয়েছিল রঞ্জাবতীর দিকে। তারপর আবারও নির্বিঘ্নে কেটে গেল কয়েকটা দিন। একদিন মধ্যরাতে পরিতোষের বউ উমা প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে। হঠাৎ মাঝরাতে স্ত্রীর এমন রূপ দেখে জমিদারের ছেলে পরিতোষ হতবম্ব হয়ে যায়। পুরুষ মানুষ, তাই এই পরিস্থিতিতে কি করতে হয় বা কি করা উচিত তা দিক বেদিক ভেবে উঠতে না পেরে সে ছুটে গিয়ে খবর দেয় মা রঞ্জাবতীকে। রঞ্জাবতী ছুটে যায় দাইমার বাড়ি। দাইমা, ও দাইমা, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, আমার বৌমার অবস্থা ভীষণ খারাপ। দাইমা, ও দাইমা। কে তুই? দাইমা, আমি জমিদারের স্ত্রী রঞ্জাবতী। ও আচ্ছা আচ্ছা, গিন্নিমা তুমি এসেছো? আচ্ছা, তোমার বৌমার বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে? হ্যাঁ দাইমা, প্রচন্ড ব্যথা উঠেছে, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসতেছি, তুমি চলো। দাইমার কথা মতো রঞ্জাবতী ফিরে এলো। তার কিছুক্ষণের মধ্যেই দাইমা তড়িঘড়ি জমিদার বাড়িতে চলে আসে। এসে কাজের মেয়েদেরকে বলে, ও মেয়ে, তোমরা যাও, শিগগির গরম জলের ব্যবস্থা করে আনো। একজন কাজের মেয়ে এক গামলা গরম জল এনে দেয় দাইমার কাছে। দাইমা সেই জলটা নিয়েই ঘরের ভিতরে ঢুকে দরজাটা দুম করে তাদের মুখের ওপরই বন্ধ করে দেয়। জমিদারের ছেলে পরিতোষ তখন সেই দরজার সামনে বারান্দার উপর পায়চারি করছে। পাশের এক পিলারে মাথা হেলিয়ে বসে আছে রঞ্জাবতী। তার মুখে এসে পড়েছে চাঁদের আলো। পাশের জামরুল গাছে তখন একটা কাক ডেকে উঠল। মনে মনে জমিদার পত্নী রঞ্জাবতী বলল, রাতের বেলায় এমন কাক ডেকে উঠলো, ওই তো অমঙ্গলের প্রতীক। ঈশ্বর, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এবার অন্তত আমার বংশের প্রদীপ দাও, নইলে যে আমরা বড় দুঃখী হয়ে যাব। এমন সময় পরিতোষ এবং রঞ্জাবতী লক্ষ্য করল হাট করে খুলে রাখা সদর দরজা থেকে একটা সাদা কাপড় পরা বিধবা মেয়ে হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে জমিদার বাড়ির ভিতরেই প্রবেশ করছে। বাড়ির মধ্যে কিছুটা প্রবেশ করেই সেই বৃদ্ধা বলে উঠল, কই রে, তোরা সব কোথায় গেলি রে? ও বাবা পরিতোষ, কই রে তোর পোয়াতি বউটা কই? তার নাকি প্রসব ব্যথা উঠেছে, তো কই কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? কথাগুলো বলতে বলতে বিধবা বুড়িটা আরো খানিকটা এগিয়ে এলো। তাকে দেখে রঞ্জাবতীর আর বুঝতে অসুবিধা হলো না। সে অবাক হয়ে বলল, এ কি দাইমা, তুমি? হ্যাঁ আমি। কেন গো গিন্নিমা, নিজেই তো ডেকে নিয়ে এলে, তবে আমাকে দেখে এত অবাক হচ্ছে কেন? তাহলে একটু আগে যে দাইমা এসে গরম জল নিয়ে ঘরে ঢুকে গেল, সে কে? কি বলছো গিন্নিমা? আমার আসার আগে একজন দাইমা তোমাদের ঘরে ঢুকেছে? সে তো পুরোপুরি তোমার মতো দেখতে, তোমার মতোই বৃদ্ধ, অবিকল তো তুমি। সর্বনাশ! ভাঙ ভাঙ, শিগগির ভেঙে ফেল ওই দরজা, তাড়াতাড়ি ভেঙে ফেল। ওই ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা প্রবেশ করেছে। পরিতোষ, তাড়াতাড়ি দরজা খুলে দেখ বাবা, ভিতরে কি হচ্ছে। দাইমার কথা মতো পরিতোষ সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে
একটা সদ্যজাত পুত্র সন্তান মৃত অবস্থায় মায়ের পাশে ঘুমিয়ে আছে। আর পরিতোষের স্ত্রী উমা তখনও বিছানায় অজ্ঞান হয়েই পড়ে রয়েছে। দাইমা তড়িঘড়ি সদ্যজাতর বুকে হাত দিয়ে দেখে পুরোপুরি শেষ, আর কিছুই বাকি নেই। এমন সময় জমিদার বাড়ির সমস্ত দিক থেকে একটা বিকট বিভৎস পৈশাচিক অট্ট হাসি শোনা গেল। বহুদিন পর ওই অন্ধকার ঘর থেকে বেরিয়েছি। এবার তোদের সকলের মৃত্যু দেখব, তবেই আমি মুক্তি পাবো, নয়তো নয়। যে হতভাগী, ওরা সব এক এক করে মরবে, মরণের কোলে ঢলে পড়বে। তুই খুশি হবি তো? হ্যাঁ, তুই খুশি হবি তো? হ্যাঁ মা, খুব খুশি হব। কি মজা, কি মজা। আর এবার তো কষ্ট পেয়ে ওরাও মরবে, কি মজা। সে অপয়া রাক্ষসী হয়ে ফিরে এসেছে রে পরিতোষ, রাক্ষসী হয়ে ফিরে এসেছে। এবারে সব শেষ করে দাও, সব শেষ করে দাও, সব শেষ করে দাও। পরিতোষ বারান্দার পিলার ধরে বসে পড়ে কাঁদতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই উমার জ্ঞান ফিরে এলো। মৃত সন্তান দেখে তার মাতৃত্বে ভরা বুকটা ফেটে যাওয়ার কথা, কিন্তু সে কোনো প্রকার শোক প্রকাশ না করেই যেন আনন্দে আত্মহারা হয়ে ভয়ানকভাবেই বলে উঠল, দেখ রঞ্জাবতী, আমাকে ভালো করে দেখ, আমি তোর বৌমা। আমার নামটা মনে আছে তো তোর? হ্যাঁ, আমি তো এখানে চাকরানি হয়ে থাকতে চেয়েছিলাম, তাতেও তোদের সহ্য হলো না, তাই না? তবে আমিও আমার কথা রাখবো। এই জমিদার বংশ আমি নির্বংশ করে ছাড়বো। যে বংশে প্রদীপের তাড়নায় আমাকে ঘর ছাড়তে হয়েছে, সেই বংশে আমি আর কাউকে প্রদীপ জ্বালতে দেব না, কাউকে না, কাউকে না। সেদিন রঞ্জাবতী এবং পরিতোষ দুজনেই নতুন বউ উমার এমন বিভৎস রূপ দেখে ভয়ে আঁতকে উঠেছিল। পরিতোষ তো এরপর থেকে ধরেই নিয়েছিল উমার মাথা খারাপ হয়ে গেছে, তাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে হবে, নয়তো তার প্রায়শই এমন অপ্রাকৃতিক অলৌকিক রূপ পরিবর্তন হয়ে যাচ্ছেই বা কি করে। এসব ভাবনায় পরিতোষ ইদানিং ভীষণই চিন্তিত। তারপর একদিন রাতে পরিতোষ যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখনই বিছানা ছেড়ে উঠে উমা রঞ্জাবতীর ঘরে যায়। দরজা খোলার শব্দ পেয়ে রঞ্জাবতীর ঘুম ভেঙে যায়। উমা নিজের দুটো হাত নিজের পিছনে লুকিয়ে নিয়ে জোকারের মতো গড়গড় করে হেঁটে এগিয়ে চলে রঞ্জাবতীর দিকে। আর রঞ্জাবতীরও মাঝরাতে আকস্মিক ঘুম ভেঙে যায় এবং সে উঠে সঙ্গে সঙ্গে এমন দৃশ্য দেখে দিক বেদিক জ্ঞান হারিয়ে ফেলে। প্রচণ্ড ভয়ে তার গলা শুকিয়ে যায়, তার গলা থেকে আর এক ফোঁটাও আওয়াজ বাইরে বের হয় না। অসহায় ও নিরুপায় হয়েই উমা লাল লাল ভয়ানক দুটো চোখের সামনে রঞ্জাবতী নির্ভীকের মতো দাঁড়িয়ে থাকে। অতঃপর পিছনে লুকিয়ে রাখা হাত এবং হাতে ধরে থাকা লোহার শাবলটা বের করেই উমা রঞ্জাবতীর মাথায় সজোরে আঘাত করে। এক আঘাতেই মাথা ফেটে ঘিলু ছিটকে পড়ে খাটের গায়ে। তার উপরে পরপর আরো 5 থেকে 6 বার শাবল দিয়ে আঘাত করে রঞ্জাবতীর শরীরটা একেবারে থেঁতলে দিয়ে তাকে মরণের কোলে শুয়ে দিয়ে তার ফাটা মস্তিষ্ক থেকে ছিটকে পড়া ঘিলু উমা চেটে চেটে খাচ্ছে। কি প্রচন্ড বড় তার জিভ!
কালকে উটের ফনার মতো বারবার মুখের ভিতর ঢুকছে, আবার বেরিয়ে এসে ছিটকে পড়া রক্ত, মাংস, ঘিলু সংগ্রহ করে আবার মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, তার সেই লাল টকটকে পিশাচি জিভ দিয়ে। আর ঠিক সেই সময় তার চোখে মুখে তীব্র উল্লাসের এক চিৎকার পুরো জমিদার বাড়িকে কাঁপিয়ে তুলছে অহরহ। আবার থ্যাতলানো সেই মৃতদেহ থেকে বয়ে যাওয়া রক্ত নিজের সারা শরীরে মেখে উমা ধারণ করেছে এক অপার্থিব রূপ। ঘুম ভেঙে গিয়ে নিজের ঘর থেকে উঠে এসে মায়ের ঘরে ঢুকতেই পরিতোষ দেখে সেই বীভৎস দৃশ্য। উমা রঞ্জাবতীকে খুন করে তার রক্ত মাংস ভক্ষণ করছে। তৎক্ষণাৎই উমার ভয়ঙ্কর নজর চলে যায় দরজার দিকে। সে দেখে পরিতোষ দরজা খুলে দরজায় দাঁড়িয়ে তার দিকেই চেয়ে আছে, এবং তাকে দেখে উমা বীভৎস ভয়ানক উল্লাসময় এক হাসি দিয়ে উঠল। বীভৎস এই ঘটনা নিজের চোখের সামনে দেখে আর নিজেকে সামলাতে না পেরে পরিতোষ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সবেমাত্র অর্ধেকটা পথ এসেছি। মাঝ নদীতে নৌকায় এসব গল্প শুনতে শুনতে আমার বেশ ভয় করছিল। আমি গোলক মামাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গোলক মামা, ওই জমিদার বাড়িকে কেন্দ্র করে এমন সব ভয়ঙ্কর ঘটনা কেন ঘটল? এর কি কোনো কিংবদন্তি নেই? অবশ্যই আছে, এর পিছনেও এক ট্র্যাজেডি গল্প আছে, শুনবি? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। তখনই আবার গোলক মামা বলতে শুরু করলো, এতক্ষণ যে ঘটনাগুলো বললাম ঠিক তার বছর 2 আগের কথা। সেদিন আসুন আসুন অভিরূপবাবু, আমি এই অন্দরমহলে বসে আপনারই অপেক্ষা করছিলাম। নমস্কার অতিকান্ত বাবু, শুনলাম আপনি আমায় ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ অভিরূপবাবু, আমি আপনাকে এক বিশেষ দরকারে ডেকে পাঠিয়েছি। কি এমন বিশেষ দরকার জমিদার বাবু? আসুন এসে বসুন, তারপরে সব সবিস্তারে বলছি। আমার যে আর কিছু ভালো লাগছে না, সবটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ছেলেটাকে বিয়ে দিলাম একজন বংশ প্রদীপ যাতে আসে সেই আশায়, কিন্তু অপয়া ওই মেয়ে একজন কালো কুৎসিত মেয়ের জন্ম দিল। এমন বৌমা আর এমন নাতনি আমার দরকার নেই। তাই গিন্নি রঞ্জাবতী ও আমি মিলে বউটাকে বাস্তুছাড়া করেছি। এখন আপনাকে ডেকেছি আমার ছেলের জন্য এক নতুন পাত্রীর সন্ধান দিতে। একমাত্র আপনিই পারেন আমার ছেলের জন্য সুপাত্রী খুঁজে দিতে। আমি আমার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দিতে চাই। আচ্ছা বেশ, আমি নতুন পাত্রী খোঁজার চেষ্টা করছি, কিন্তু আপনি প্রথম বৌমাকে তাড়িয়ে দিয়ে একদম ঠিক কাজ করেননি জমিদার বাবু। কারণ সন্তান তো আর গাছের ফল নয় যে ইচ্ছে মতো পেরে নেবে। তবে যাই হোক, আমি আপনার ছেলের বিয়ের জন্য দ্বিতীয় পাত্রীর খোঁজ অবশ্যই করব। প্রৌঢ় বিপত্তিক বাবার ডাকে সাড়া দিয়ে কাছে এগিয়ে এলো কাকলি। বাবা তাকে পোড়ামুখী বলেই ডাকে, কারণ বকুলপুরের বড় জমিদার বাড়িতে বিয়ে হলেও স্বামীর সঙ্গে ঘর করা হয়নি তার। বিয়ের বছর দেড়েকের মাথায় এক কন্যা সন্তানের জন্ম দিয়ে স্বামীর ঘর ছাড়তে হয়েছিল তাকে। রক্ষণশীল জমিদার বাড়িতে বংশের প্রদীপ হিসেবে পুত্র জন্ম না দিয়ে কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার উপরে রুষ্ট হয়েছিল স্বামী, শাশুড়ি আর শ্বশুর। এমনকি নবজাত শিশুর গায়ের রং কালো কুৎসিত হওয়ায় 2 মাস বয়সে মেয়েকে ও মাকে ঘর ছাড়তে বাধ্য করেছিল জমিদার বাড়ির লোকজনেরা। জন্মের পর মা কি সন্তানের গায়ের রং বিচার করে তবেই কি তার নামকরণ করে? সে কথা কাকলি জানত না, তাই গায়ের রঙের কোনো বাছবিচার না করেই সে মেয়ের নাম রেখেছিল পরী। কিন্তু পরে যখন কাকলি দেখল একে তো মেয়ে, তার উপরে এই গায়ের রঙের জন্যই মাত্র 2 মাসের শিশুকে বুকে নিয়ে তাকে স্বামীর ঘর ছাড়তে হলো, তখন থেকে কাকলি পরীকে হতভাগী বলেই ডাকে। আজ বছর 2 হলো কাকলি জমিদার বাড়ি ছেড়ে
প্রৌঢ় বাবার কাছেই থাকে। পরি এই 2 বছরে 2-4টে ভাঙা ভাঙা বাংলায় কথা বলতে শিখেছে। প্রতিদিন সে কয়েকটা শব্দ বেশি করে উচ্চারণ করে, মা, দাদু আর খিদে পেয়েছে। এদিকে বাবা হরিহরের অবস্থাও শোচনীয়। সংসার চলে না তাদের, একবেলা খেলে দুবেলা না খেয়েই থাকতে হয়। এমন পরিস্থিতিতে চোখের জল শুকায় না কাকলির। সে বাবার ডাকে এগিয়ে এসে বলে, বলো বাবা, কি হয়েছে? আমাকে ডাকছিলে? ঘরে ভাত তরকারি করার মতো চাল সবজি কিছুই তো নেই রে মা। হ্যাঁ, সকাল সকাল নদীর ঘাটে গিয়েছিলাম, যদি কারোর ব্যাগপত্র বয়ে নৌকোতে তুলে দিলে দুটো পয়সা পাওয়া যায়। কিন্তু কিন্তু বয়স হয়েছে বলে কেউ আমাকে দিয়ে কাজ করালো না রে মা, কেউ কাজ করালো না। ফলত কোনো উপার্জনও হলো না। নিরুপায় হয়ে ফিরে এলাম রে। আজ দুপুরে কি খাওয়া হবে বলতো? হ্যাঁ হ্যাঁ, যা না রে পোড়ামুখী, ওই ভচ্চাজিদের বাড়ি থেকে এক পাও চাল আর দুটো আলু ধার করে নিয়ে আয় না মা। হ্যাঁ, আমি পারবো না বাবা, আমার যে চাইতে ভীষণ লজ্জা করে। গরিবের আবার লজ্জা করতে আছে নাকি রে মা? কোনো লজ্জা করতে নেই গরিবকে, গরিবের কোনো লজ্জা করতে হয় না মা। তাছাড়া না চাইলে নিজে খাবি কি মা? নিজে খাবি কি? নিজের কথা না হয় ছেড়ে দিলি, কিন্তু তোর ওই ফুটফুটে বাচ্চাটাকেও কি না খাইয়ে রাখবি মা? না খাইয়ে রাখবি? আচ্ছা যাচ্ছি, আজ আবারও চাল ধার করতে যাচ্ছি। তবে এই শেষবার আর কখনো চাল ধার করতে যাব না। না খেয়ে থাকি তবুও ভালো। সবশেষে কি হবে? খিদের জ্বালা সইতে না পেরে মেয়েটাকে বুকে জড়িয়ে গলায় কলসি দড়ি বেঁধে জলে ডুববো। তবু আর কারো কাছে চাল কিংবা সবজি ধার করতে যাব না বাবা, যাব না, যাব না। এক নিঃশ্বাসে কথাগুলো বলা শেষ করে এক হাত দিয়ে মুখে তেল চিটচিটে মোটা কাপড়ের আঁচল গুঁজে কাঁদতে কাঁদতে দাওয়া থেকে নেমে বাড়ির বাইরে বেরিয়ে গেল কাকলি। মাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে কাকলির 2 বছর বয়সী মেয়ে পরি মা মা বলে কেঁদে উঠল। হরিহর নাতনির পিঠ চাপড়াতে চাপড়াতেই বলল, কাঁদিস নে অতভাগী, কাঁদিস নে। হ্যাঁ, এই দেখ তোর মা এক্ষুনি চলে আসবে। চুপ কর, কাঁদিস নে বাচ্চা, কাঁদিস নে। বেশ কিছুক্ষণ পর বেলা তখন দ্বিপ্রহর। এমত অবস্থায় বৈশাখ মাসের কাঠফাটা রৌদ্র চলাচলে পতিত হচ্ছে। তাই এমন রোদের বেলায় বাড়ির বাইরে রাস্তায় বিশেষ কাউকে ঠাহর করা গেল না। দেখা গেল কাকলি একা আঁচলের এক কোঁড়ে করে ধার করা 1 পো চাল আর 2টো আলু নিয়ে বাড়িতে ফিরছে। তীব্র রৌদ্রে তপ্ত মেঠো রাস্তায় কাকুলির চটিবিহীন 2টো পা ঝলসে উঠছে। কিছুক্ষণ পরেই সে দ্রুত পায়ে হেঁটে বাড়িতে ফিরল। ফিরে এসে উনুনে ভাতের জল চড়িয়ে দিয়ে চাল ধুতে গেল। তারপর চাল চড়িয়ে জাল দিতে দিতেই কাকুলি বলল, বাবা, আমি কেন সবসময় এমন চেয়ে চিনতে ধার করে খাবো? আমার তো সব আছে। তোর স্বামী সন্তান সবই তো আছে মা, কিন্তু কপালে আছে কই? কপালে না থাকলে সব থেকেও যে কিছু থাকে না রে মা, কিছু থাকে না। কেন থাকে না বাবা? আমি কি অপরাধ করেছি? আমার স্বামী শ্বশুরের জমিদারি থাকা সত্ত্বেও আমাকে দিনের পর দিন মেয়েটাকে নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। আরে পোড়ামুখী, তোকে তো বললাম রে, সবই তোর কপাল, সবই তোর ভাগ্য। আর কপালে না থাকলে মানুষ কিছুই পায় না রে। তোর যেটুকু পাওনা তুই সেইটুকুই পাবি। তোর কপালে হয়তো এই না খেয়ে অভুক্ত থাকাই লেখা ছিল। হ্যাঁ, তাই তোকে এইভাবে না খেয়ে থাকতে হয়। বাবা মেয়ের এসব কথাবার্তায় এতক্ষণে আলু সেদ্ধ ভাত ফুটে ভাতের ফ্যান উতলে পড়ল জ্বলন্ত উনুনে। আর তৎক্ষণাৎ কাকুলি এক গুয়ামির অভিমান নিয়েই বলল, শোনো বাবা, আমি আজ মনে মনে ঠিক করেছি, স্বামীর অন্ন কপালে জুটলে খাবো, নইলে খাবো না।
তুমি একরকম চেয়ে চিনতে ধার করে যা হোক করে খাও, আর আমাকে আর পরীকে বকুলতলিতে আমার স্বামীর ঘরে দিয়ে এসো। মেয়ে বড় হয়েছে, বাবা বলে ডাকলে নিশ্চয়ই ওনার মন গলে যাবে। তুমি আজই চলো, আমাদেরকে ওখানে রেখে আসবে। সে কি রে মা, এও কি সম্ভব? কেন সম্ভব নয় বাবা? ওরা 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 তো তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানলাম কন্যা সন্তান জন্ম দিয়েছি, সেই রাগে তাড়িয়েছে, কিন্তু পরে রাগ পড়ে গেলে তো তোকে একবারের জন্য হলেও ফিরিয়ে নিয়ে যেতে এলো না রে। হ্যাঁ, তাই বলছি না নিতে এলে কি বিতাড়িত হয়ে চলে আসা শ্বশুর বাড়িতে আর ফিরে যেতে আছে? নেই রে মা, নেই। চেয়ে চিনতে ধার করে খাওয়ার থেকে ফিরে যাওয়া অনেক ভালো। এতে অন্তত কিছুটা ইজ্জত বহাল থাকে। ঈশ্বর, আমাকে এতটাই অপারক করে দিলে যে মেয়ের মুখের অন্ন জোগাতে আমি অক্ষম। কেঁদো না বাবা, তাছাড়া এ বয়সে তুমি বার কি করবে? তাই তো বলছি, অপমান সহ্য করতে হবে। শেষবারের মতো মেয়েটাকে বুকে করে আমি ওই বাড়িতে যাব। চলো না বাবা, আমাকে দিয়ে আসবে, চলো। কোথায় কার কাছে যাবি তুই? এই 2 বছরে ওরা যে একবারও তোর খোঁজ খবর নেয়নি। দুধের বাচ্চাটাকে বুকে করে সেই যে চলে এলি, তারপর ওরা তো আর জানেও না তোর বাচ্চা কেমন আছে, তুই কেমন আছিস। হ্যাঁ, ওইসব অমানুষগুলোর কাছে তুই যেতে চাস। হ্যাঁ, কিন্তু ওরা তো তোকে যাচ্ছে তাই অপমান করবে, যাচ্ছে তাই। করুক অপমান, যত খুশি করুক, তাতে আমি বিন্দু মাত্র অপমান বোধ করব না। আর তাছাড়া যাদের উপর আমার ভরণ পোষণের ভার, তাদের কাছে অন্যের ভিক্ষা চাইতে অপমান কিসের বাবা? নিজের জিনিস নিজে চেয়ে খাবো, তাতে আবার লজ্জা কি? যাস না রে মা, তুই যাস না। না খেতে পেয়ে মর, তবু আমার চোখের সামনে থাক, চোখের সামনে। ওই নরকে তুই আর যাস না মা, যাস না। আমি তোমাকে একা রেখে চলে যেতাম না বাবা। আসলে এটা সত্যি যে আমার দুঃখকে কেন্দ্র করে তোমার এত কষ্ট, তাই আমার দুঃখ ঘুচলে তোমার কষ্ট কমবে, এই ভরসায় আমি ওখানে যাচ্ছি। মেয়ের মুখে এসব কথা শুনে প্রৌঢ় বাবা হরিহরের 2 চোখ দিয়ে ছড়ছড় করে জল গড়িয়ে এলো। এইভাবে বাবা ও মেয়ের মধ্যে অনেক কথাবার্তাই হলো। বাবা হরিহর বুঝল মেয়ের যুক্তিই ঠিক, একবার অন্তত ও বাড়িতে গিয়ে দেখা উচিত। হতেও তো পারে ওরা পরীর মুখ চেয়ে আবারও কাকুলিকে ঘরে তুলে নিল। অতঃপর সদ্য রাঁধা আলু ভাতে ভাত কাকুলি তার বাবাকে বেড়ে দিল। কিরে, আমার একার ভাত বাড়লিছে? তুমি খেয়ে নাও বাবা, আর আমার হতভাগীর গালে গালে দুই দাও। আমি খাবো না। আমি যে শিব শম্ভুর নামে মনে মনে প্রতিজ্ঞা করেছি, খেতে হলে স্বামীর ঘরেই খাবো, নয়তো আর কোনোদিনও খাবো না। মেয়ের কথায় হরিহর আর কিছুই বলল না। তাড়াতাড়ি গাল দুই খেয়ে এবং পরীকে গাল দুই খাইয়ে দিয়ে মেয়ের সঙ্গে বেরিয়ে পড়ল বকুলতলির জমিদার বাড়ির উদ্দেশ্যে। নে মা, নে, চুল আঁচড়ে মাথাটা বেঁধে নে মা, সিটিতে একটু সেতুর দিয়ে নে। কাকুলিকে কথাটা বলেই হরিহর মনে মনে ভাবল, সেজেই বা কি হবে? সেই তো জমিদার গিন্নি তোকে ঘরের ত্রিসীমানায় উঠতে পর্যন্ত দেবে না। থাক, ওসব করে আর লাভ নেই। তাছাড়া এত সেজে গুজে কাকেই বা দেখাবো? এই বলে কোলে পরীকে নিয়ে বাবা হরিহরের সঙ্গে কাকুলি বকুলতলির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কাকুলির অপূর্ব রূপ ও সাংসারিক গুণে মুগ্ধ হয়ে শ্বশুর রতিকান্ত সমাদ্দার নিজের একমাত্র ছেলে পরিতোষের সঙ্গে কাকুলির বিয়ে দিয়েছিল, কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করেও দিয়েছিল ওই রতিকান্ত সমাদ্দারই। তার জমিদারি বিশাল, 2 তলা বৈঠকখানা, 2 তলা ঠাকুর বাড়ি, শান বাঁধানো নাট মন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুর, প্রাচীরে বেড়া। এসব স্থান কাকুলির বাপের বাড়ির থেকে 4 কিলোমিটারের পথ। বেলা 3য় প্রহরে সেই পথ পায়ে হেঁটে হরিহর ও কাকুলি বকুলতলির জমিদার রতিকান্ত সমাদ্দারের বাড়িতে প্রবেশ করল। কাকুলি খেয়াল করল জমিদার বাড়ির ভিতরে নানান ফুলের সমাহারে সাজানো, বড় বড় ঝাড়বাতি ঝুলছে, অনেক লোকজনের সমাগম।
তাদের সেই গুঞ্জনের আওয়াজ অন্দরমহল থেকে বাইরে বেরিয়ে আসছে। দেখে স্পষ্টই বোঝা যায় যে আজ জমিদার বাড়িতে নিশ্চয়ই কোনো বড় অনুষ্ঠান রয়েছে। এমন সময় হরিহর আস্তে আস্তে মেয়েকে জিজ্ঞাসা করলো, আজ আজ জমিদার বাড়িতে বোধহয় কোনো অনুষ্ঠান আছে রে মা। হ্যাঁ, আমরা তো বিনা নেমন্তন্নে এসে হাজির হয়েছি, এখনো তো আমাদের কেউ দেখতে পায়নি। চল চল ফিরে যাই, নয়তো কেউ না কেউ এসে আমাদেরকে যাচ্ছে তাই অপমান করে যাবে রে। চল চল ফিরে যাই। না বাবা, একবার যখন এসে পড়েছি তখন আর আমি এমনি এমনি ফিরে যাব না। আমাকে এবারের বধূ হিসেবে স্বীকৃতি নাই দিক, অন্তত এখানে আমাকে থাকতে দিক, না হলে আমি পথে নামবো। এরা যদি মেনে না নেয় তখন তো পথে নেমে আর কি হবে মা? হ্যাঁ, তখন কি বলে বা নিজেকে পরিচয় দিবি? এমন সময় হঠাৎ জমিদার বাড়ির গিন্নি অর্থাৎ কাকলির শাশুড়ি রঞ্জাবতী অন্দরমহল থেকে বেরিয়ে ফটকের কাছে এসে দুজনকে দেখেই বলে উঠল, এই তোমরা কে গো? এমন দিনে বিনা নেমন্তন্নে এসে হাজির হয়েছে যে বড়, নাকি নেমন্তন্ন হয়েছে? কে তোমাদের নেমন্তন্ন করলো? হ্যাঁ? কাকলি তৎক্ষণাৎ মুখের উপরে ঘোমটা টেনে নিল আর হরিহর বলল, না না, মানে আমরা নিমন্ত্রিত নই, তবে এখন কি বলে যে পরিচয় দিই কিছুই বুঝতে পারছি না। কেন গো, নিমন্ত্রিত ন তবু পরিচয় দিতে এত কোনটা কেন? আমরা কুটুম্ব হই। কুটুম্ব? কে কুটুম্ব? কি করে কুটুম্ব? হ্যাঁ? সেখানে মান্যদা নামে একজন চাকরানি ঝাঁট দিচ্ছিল। সে বার কত কাকুলির মুখের দিকে চেয়ে বলল, ও গিন্নিমা, তুমি ওদের চিনতে পারলে না? উনি যে তোমার বেয়াই গো, আর ঘুমটা দেওয়া ওই মেয়ে তোমার বৌমা গো, বৌমা। কি বলিস রে মান্যদা? বেয়াই বৌমা? হ্যাঁ গো গিন্নিমা, তোমার ছেলের প্রথম পক্ষের বউ গো। কাকলি? হ্যাঁ রে, তুই এখানে কি করতে এসছিস? দূরা দূরা বলছি, আজ এই শুভ দিনে তোর মুখ দেখাও পাও। যা যা যা, চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আমার ছেলের আমি দ্বিতীয়বার বিয়ে দিয়েছি, আজ এ বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান। তোর মুখ দেখলে আমার এই দ্বিতীয় বৌমাও না প্রথম বৌমার মতো মেয়ের জন্ম দেয়। বেরো বলছি, বাপ বেটিতে দূর হয়ে যায় এক্ষুনি। ছি ছি ছি, বেয়ান, আপনি কি কথা বলছেন? হ্যাঁ, চল চল মা, এখনই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত অপমান সহ্য করবি? বাবা তুমি চলে যাও, এই অপমান আমি সহ্য করে নেব। না না, তোকে একাই অন্যায় সামনে রেখে আমি যাব না। আমার মেয়ে পরের দিব্যি রইল, তুমি চলে যাও বাবা। আমি ঠিক হাতে পায়ে ধরে এ বাড়িতে রয়ে যাব। আমি একবার আমার স্বামী শ্বশুরের সাথে দেখা করি, দেখি ওনারা কি বলে। আর দাঁড়িও না বাবা, তুমি চলে যাও। কিছুক্ষণ পরেই সন্ধে নামবে, অতটা পথ ফিরতে তোমার দেরি হয়ে যাবে। যাও বাবা, যাও, চিন্তা করো না, তুমি চলে যাও। মেয়ে কাকুলির কথায় ভালো মন্দ কিছু না ভেবেই হরিহর ভিজে চোখে জমিদার বাড়ি ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। কাকুলি কাকুতি মিনতি করল শাশুড়ি রঞ্জাবতীর কাছে, আমাকে এই বাড়িতে থাকতে দিন না মা, আমি স্বামী সিঁদুরের অধিকার চাইবো না। মান্যদার মতো কাজের মেয়ে হয়েই রয়ে যাব, শুধু দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমি আর আমার মেয়ে বেঁচে থাকলেই হলো। আর কিছু চাই না মা, এমনকি কখনো অন্দরমহলেও ঢুকবো না। আমাকে শুধু এখানে থাকতে দিন, আমাকে শুধু এখানে থাকতে দিন মা, আমাকে থাকতে দিন। কথাগুলো কাঁদতে কাঁদতে বলল কাকলি। মায়ের কান্না অনুভব করতে পেরে মা মা বলে কেঁদে উঠল কোলের সন্তান পরি। মা 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 মা। না মা, কাঁদে না মা, কাঁদে না। মেয়েকে ঘেটা দিতে পারবি না? তো পেটে ধরেছিল কেন? পেটে ধরেছিল কেন? আসলে তখন তো আর বুঝিনি আপনার ছেলের ঔরসে ছেলে নয়,
আমার গর্ভে মেয়ে জন্মাবে, তখন জানলে তো গর্ভেই হত্যা করে দিতাম। এই সমাজে জন্মে নিজের পিতৃ পরিচয় হারিয়ে না খেতে পেয়ে তিলে তিলে বড় হওয়ার চেয়ে গর্ভে বিনাশ অনেক ভালো ছিল। যাই হোক, আমাকে তাড়িয়ে দেবেন না মা, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে তাড়িয়ে দেবেন না। এসব কথাবার্তায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। জমিদার বাড়িতে জ্বলে উঠল রাশি রাশি আলো। চোখ ধাঁধানো সেই সব আলোর তালে বেজে উঠল সানাইয়ের সুর। আজ জমিদার বাড়িতে দ্বিতীয়বার বধূবরণের অনুষ্ঠান। এমন অনুষ্ঠান কাকলির বৌভাতেও অনুষ্ঠিত হয়েছিল। আজ আবারও জমিদার পুত্র পরিতোষের দ্বিতীয় বিয়ের দ্বিতীয় পক্ষের বউয়ের বধূবরণের অনুষ্ঠান আয়োজন করেছে জমিদার রতিকান্ত। এসব দেখে কাকলির মনে প্রশ্ন জাগলো। সে মনে মনে ভাবল, যদি দ্বিতীয় বউ আমার মতো এমন কালো কুচ্ছিত মেয়ের জন্ম দেয়, তবে তবে কি ওকেও আমার মতো তাড়িয়ে দেবেন এই জমিদার বাড়ি থেকে? সন্ধ্যা হয়ে গেল, এখনই সব মান্যিগণ্যি লোক কুটুম্ব আসবে। তুই বরং এখন সরে গিয়ে ওই পটকের পাশের ওই আগন্তুক আশ্রয়স্থলে দাঁড়া। আমি একবার পরিতোষ আর ওর বাবাকে এখানে ডেকে নিয়ে আসি। এই বলে গিন্নি অন্দরে চলে গেল। আর কাকলি পরীকে বুকে জড়িয়ে সেই আগন্তুক আশ্রয়স্থলের ভূমিতে পাতা একটা মাদুরে গিয়ে বসল। তার চোখের সামনে দিয়ে কত শত লোক বাড়ির ভিতরে প্রবেশ করছে। তাদের সকলের হাতে নানান ধরনের উপহার। চারিদিকে আলোর রসনাই ঝলমল করছে। অপেক্ষা করতে করতে পার হয়ে গেল 1 ঘন্টা। মশার কামড়ে পরীও কাঁদছে বারবার। আর পরীকে কোলের ভিতরে নিয়ে পিঠে হাত বোলাতে বোলাতে গান গাইছে কাকলি। আমার খোকি ঘুমিয়ে পড়ে মায়ের কোলে শুয়ে, আমার কত ভাগে ঘুমিয়ে পড়ে এদের পেটে নিয়ে। তারপরে বহু সময় বয়ে গেল, তবু অন্দরমহল থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউই আর কাকলিকে ডাকতে এলো না। ওদিকে কাকলির স্বামী পরিতোষ ও তার বাবা রতিকান্ত এবং জমিদার গিন্নি নিজেদের মধ্যে আলোচনা করছে কাকলিকে নিয়ে। এতগুলো দিন পর আবার ওই আপদটাকে এই শুভ দিনে এসে হাজির হয়েছে। আচ্ছা রঞ্জাবতী, তুমি ওকে কিছু টাকা আর পুরনো কয়েকটা কাপড় দিয়ে বিদায় করতে পারোনি? হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনার ওই অপয়া মেয়েকে বিদায় করতে। কত ছোট বড় কথা শোনালুম যে সহ্য করতে না পেরে বাপ চলে গেল, কিন্তু এমন গায়ে পড়া মেয়ে কিছুতেই যায় না কা। বলে আমাকে টাকতে দাও, আমি চাকরানি হয়ে টাকবো। বলি কি হয়েছে তাকে, কে মনে করেছে কি? ভালো তো, চাকরানি হয়ে থাকতে চাইছে যখন থাকুক। না, এসব এখানে চলবে না। এই অপয়া মেয়ে ছেলে এই চাকরানি হওয়ার যোগ্য নয়। ওকে অবিলম্বে বাড়ি থেকে বের করো রঞ্জাবতী। কিন্তু ও যে বললো ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে ও রাস্তায় গিয়ে নামবে। গায়ের মোড়ালো বয়োজ্যেষ্ঠ মানুষদের সবটা জানিয়ে বিচার চাইবে। হ্যাঁ, এত বড় সাহস ওই মেয়ের? তবে ওর ব্যবস্থা তো করতেই হয়। এই বলে রঞ্জাবতী, রতিকান্ত এবং পরিতোষ তিনজনে মিলে সেই রাতেই চক্রান্ত করল। রঞ্জাবতী, তুমি যাও, আগন্তুক আশ্রয়স্থল থেকে কাকলিকে ডেকে নিয়ে এসো। অনেক রাত হয়েছে, বেচারির বোধহয় খুব খিদে পেয়েছে। আমার সঙ্গে বরং পরিতোষ তুইও চল, তাহলে বেচারি এতদিন পরে নিজের অগ্নিসাক্ষী স্বামীকে দেখে বেশ খুশি হবে, বুঝলি? চল। আচ্ছা চলো যাই দেখি, এই 2 বছরে কাকলির মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা একবার নিজের চোখেই দেখে আসি। ওদিকে সেই আশ্রয়স্থলে বসে থাকতে থাকতে ম্লান হয়ে আসা সানাইয়ের মতো ক্লান্ত হয়ে মাদুরের উপরই আর হয়ে শুয়ে পড়েছে কাকলি। কোলের ধারে শুয়ে থাকা মেয়ে পরি কাঁদো কাঁদো সুরেই বলল, মা খুব খিদে পেয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা কর হতভাগী, আমরা আজ তো তোর বাবার কাছে এসেছি। বাবা এসে এক্ষুনি আমাদের খেতে দেবে, আর একটু অপেক্ষা কর। মা মা বাবা কোথায়? বাবা আমাদের কাছে আসে না কেন মা? এই তো মা, এই তো আমরা আজ তো তোমার বাবার কাছে এসেছি। এক্ষুনি বাবা এসে তোমাকে কোলে নেবে, দেখবে আদর করে দেবে, তোমাকে খাইয়ে দেবে,
আর একটু অপেক্ষা করো মা, আর একটু। কথাগুলো বলতে বলতেই কাকুলি দেখল জমিদার বাড়ির অন্দরমহল থেকে স্বামী পরিতোষ ও শাশুড়ি রঞ্জাবতী বেরিয়ে তার দিকেই এগিয়ে আসছে। তৎক্ষণাৎ কাকুলি মাথার কাপড় টেনে মুখের উপর নামিয়ে ঘোমটা নিয়ে নিল। পরিতোষ এগিয়ে এসে বলল, এই কাকলি, তুমি নাকি বলেছ তুমি আমাদের বাড়িতে চাকরানী হয়ে থাকতে চাও? যদিও থাকলে তোমাকে চাকরানী হয়েই থাকতে হবে, কারণ আমি আবার বিয়ে করেছি। আজ নতুন বউয়ের বউ ভাতের অনুষ্ঠানও ছিল। আপনি কেমন আছেন? মায়ের কাছে শুনলাম আপনার দ্বিতীয় বিবাহের কথা। আপনার জীবন সুখের হোক। আপনি নতুন বউয়ের সাথে সুখে শান্তিতে ঘর করুন। কিন্তু আপনার দুটি পায়ে পড়ে আমাকে আর পরীকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমি এখানে চাকরানি হয়ে পড়ে থাকবো, কাজ করব, শুধু দুবেলা দুমুঠো খাবার আর আপনাদের পরিত্যাগ করা পুরনো দুটো কাপড় দিলেই আমার চলবে। এমনকি এই সমাজ কখনো জানতে পারবে না আপনার বাড়ির চাকরানি আপনার বিয়ে করা প্রথম স্ত্রী। সেই চাকরানির মেয়ে পরি আপনারই পৌরুষের প্রকাশ। আচ্ছা বেশ, চলো। একান্তই যখন চাকরানি হয়ে টাকার ইচ্ছে, তবে চলো অন্দরমহলেই চলো গে। সারাদিন কিছু পেটে পড়েনি বুঝি? খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ, খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। আচ্ছা চলো, অন্দরমহলে চলো। ওখানে গিয়ে মা নিজে হাতে তোমাকে খেতে দেবে। চলো। এতদিন পরে দেখা হবার সত্ত্বেও মেয়ে কেমন আছে তাকে কোলে নেওয়া তো অনেক দূরের কথা। পরিতোষ কিংবা রঞ্জাবতী কেউই পরীকে ছুঁয়ে পর্যন্ত দেখল না। সেই কারণে কাকুলির মনে মনে একটা ক্ষোভ দুঃখ পুঞ্জীভূত হচ্ছিল ঠিক কথা, কিন্তু যখন স্বামীর মুখ থেকে অন্যান্য ভালো সব কথা সে শুনল, তখন তার মনে কিছুটা ভালো লাগা উদ্ভাসিত হচ্ছিল। কাকুলি মনে মনে ভাবছিল এদেরকে যতটা খারাপ ভাবা যায় ততটাও খারাপ এরা নয়। কি হলো, তাড়াতাড়ি চলো, রাত হয়ে এলো যে। এত রাতে খাওয়া দাওয়া করলে আবার শরীর খারাপ না হয়ে যায়। মা, এটা আমার বাবা। তুমি তো বললে বাবা আমার কোলে নেবে। না রে মা, উনি তোর বাবা নয়। বাবা হলে তো নিশ্চয়ই তোকে কোলে নিতেন না। আমি তোর বাবাকে অনেকদিন আগে হারিয়ে ফেলেছি। চল চল, এবার পেট ভরে দুজনে খাওয়া দাওয়া করবো। চ মা, চ। কি মজা, এবার খাবো, কি মজা। এই বলে ওরা জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করলো। বেশ কয়েকটা ঘর টপকে যাবার পর রঞ্জাবতী বলল, কাকলি, এই ঘরে এসে তোমার মেয়েকে নিয়ে বসো দেখি। আমি একটু খাবার খানা নিয়ে আসি। এ ঘরে এসো। হঠাৎ করে শাশুড়ির চরিত্রে এমন আকাশ পাতাল পরিবর্তনে কাকুলির মনে খানিক দ্বিধার জন্ম হলো। সে সন্দিহন সুরেই জিজ্ঞাসা করল, কিন্তু মা, এ বাড়িতে এত কাজের লোক থাকবে, আপনি নিজের হাতে আমার জন্য খাবার কেন আনবেন? অনেক রাত হয়েছে তো, সারাদিন কাটাকাটনি করে সবাই বিশ্রাম নিচ্ছে। তাছাড়া একদিন এক মুঠো খাবার বেড়ে দিলে আমার তো আর যাবে না রে বাবা। তুমি মেয়েকে সঙ্গে নিয়ে ওই ঘরে বসো, আমি এক্ষুনি খাবার আনছি। হ্যাঁ। কাকুলি আর কোনো কথা বলল না। মেয়েকে সঙ্গে নিয়ে ঘরটার মধ্যে প্রবেশ করলো। ঘরটা পুরো ফাঁকা। এক কোণে একটা চেয়ার টেবিল পাতা রয়েছে, আর সেই টেবিলের উপর জ্বলছে মোটা সোটা একটা মোমবাতি। কাকুলি চেয়ারে বসে খাবার আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে নানান রকমের বেশ 12-13টা পদের সঙ্গে সরু চালের এক থালা ভাত এগিয়ে এলো তার দিকে। নাও কাকলি, সারাদিন তো কিছু খাওনি, খেয়ে নাও। হ্যাঁ, নাও নাও, খেয়ে নাও এবার। কাকুলি সামনের টেবিলে এতগুলো তরি তরকারি মাছ মাংস দেখে তার ভিতরে খিদে আরো দ্বিগুণতর হয়ে উঠল। সে আর কিছু না বলেই খেতে শুরু করলো। নিজে খাচ্ছে, সঙ্গে মেয়েকেও খাওয়াচ্ছে। কিছুক্ষণ পরে শ্বশুর জমিদার রতিকান্ত এসে হেসে হেসেই বলল, কিরে মেয়ে, তোকে নাকি এ বাড়ি থাকতে না দিলে তুই আমার নামে গ্রাম সভায় বিচার জানাবি? হ্যাঁ? শ্বশুরের এমন ক্রূর কথার মানে বুঝতে কাকুলিরা দেরি হলো না।
কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীর জ্বালা করতে শুরু করেছে। বাচ্চা মেয়ে পরি কেঁদে উঠে বলল, মা আমার খুব কষ্ট হচ্ছে মা। কি কষ্ট হচ্ছে সেটা কাকুলি খুব ভালো করেই বুঝতে পারছে। সে চিৎকার করে হাঁপাতে হাঁপাতেই বলল, শয়তান, তোরা তোরা চক্রান্ত করে খাবারে বিষ মিশিয়ে আমাকে আর আমার এই দুধের বাচ্চাকে মারছিস। আমি আমি তোদের কাউকে আমি তোদের কাউকে ছাড়বো না। জ্বলে গেল, সারা শরীর জ্বলে গেল। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। এদিকে তিনজনে ততক্ষণে সেই ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে একটা বড় সড়ো তালা ঝুলিয়ে ঘরটা সারা জীবনের জন্য বন্ধ করে দিল। আর ভিতরে বিষক্রিয়ায়, মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে পরি তার মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করল। কাকুলি তার অন্তিম শ্বাস পরিত্যাগের আগের মুহূর্তে বলল, হে শিব শম্ভু, আমার সাথে হওয়া এই অন্যায়ের তুমি বিচার করো। আমি আবার ফিরে আসব সবটা হিসেব বুঝে নিতে। আমি আবার ফিরে আসব। এই জমিদার বংশ আমি নির্বংশ করে তবেই দম ফেলবো। ফিরে আসবো আমি। সেদিন রাতে লোকচক্ষুর আড়ালে ওই ঘরের মধ্যে বিষক্রিয়ায় দুই মা ও মেয়ের মৃত্যু ঘটে। পরের দিন ফকির বাবাকে ডেকে এনে ওই ঘরের মধ্যেই দুই অতৃপ্ত আত্মাকে বন্দি করে রাখে জমিদার বাড়ির ওই 3 সদস্য। তবে ফকির বাবা যাওয়ার সময় সেদিনই বলেছিলেন, ভুল করেও যদি কেউ কখনোই ঘরের দরজা খুলে ফেলে, তবে তখন আর ওই অতৃপ্ত প্রেতাত্মাকে কেউ আটকাতে পারবে না। এই ঘর থেকে একবার মুক্তি পেলে ওর সমস্ত রকম প্রতিশোধ নিয়েই তবে দম ফেলবে। একদিন সন্ধ্যাবেলায় জমিদারি দপ্তরে কাজকর্ম সেরে ঘরে ফিরতেই পরিতোষ দেখে আলো আঁধারি পরিবেশে ঘরের মধ্যে আয়নার সামনে উমা বসে আছে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে পরিতোষ ভাবল বোধহয় উমা সাজগোজ করছে, নতুবা মাথার চুল বাঁধছে। এমনটা ভাবতে ভাবতে কাছে এগিয়ে গিয়েই দেখল আয়নাতে যে প্রতিবিম্বটা স্পষ্ট দেখা যাচ্ছে সেটা উমার মুখাবয়ব নয়, এটা তো সেই কাকুলির মুখশ্রী। কিন্তু কাকুলি এখানে এলো কি করে? তাকে তো পরিতোষ নিজের হাতে বিষ খাইয়ে মেরেছে। এমনটা দেখে চিৎকার করে পরিতোষ বলল, কাকুলি, তুমি 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 এখানে কিভাবে এলে? তুমি যে নেই। হ্যাঁ, কে বলেছে আমি নেই? আমি যে তোমাকে নিজে হাতে বিষ খাইয়ে মেরেছি। তুমি কিভাবে ফিরে আসতে পারো? এ সম্ভব নয়, এ কোনো মতে সম্ভব নয়। কে বলেছে বিষ খাওয়ালে মানুষকে মেরে দেওয়া যায়? এই তো তুমি আমাকে বিষ খাইয়েছো, কিন্তু আমাকে কি মেরে ফেলতে পেরেছো? যদি মেরে দিতে তাহলে আমি এখানে কি করে এলাম? আসলে কি বলতো, মানুষ মানুষকে মারতে পারলেও সে নিজের স্মৃতিকে হত্যা করতে পারে না, তার সৎ বিবেককে হত্যা করতে পারে না। একদিন সে ঠিক জাগে, আর যখন জাগে তখন অজস্র পাপবোধ এরকম মৃত কাকলির মতো, তোমাদের মতো অজস্র শয়তানের মস্তিষ্কে বাসা বেঁধে তাদেরকে তিলে তিলে খুন করে। কথাটা শেষ হতে না হতেই ছোট বাচ্চা সেই পরি হাঁটতে হাঁটতে খাটের তলা থেকে বাইরে বেরিয়ে সেই বলল, মা একে মারবে না, মারো না মা, মারো। ওকে মারবো তো, ওকে মারতেই হবে। এই বলে ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা সেই শাবলটা হাতে তুলে নিয়ে পরিতোষের দিকে এগিয়ে গেল উমা। হ্যাঁ, উমাই এগিয়ে গেল।
কারণ পরিতোষ আয়নায় উমার প্রতিবিম্বে কাকলিকে দেখছিল। কিন্তু পিছন ফিরতেই দেখা গেল সে কাকলি নয়, বরং জল জ্যান্ত উমা। সে যেন হাতে শাবল নয়, বরং ত্রিশূল ধরেছে। আজ রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজের কাঠামোকে ভেঙে গুড়িয়ে দিতে, পরিতোষের মতো নিষ্ঠুর পাপীকে হত্যা করতে উমা যেন আজ দশভুজা রূপ ধারণ করেছে। আমাকে ছেড়ে দাও। কিন্তু পরিতোষের কোনো কথাই উমা শোনে না। কাকুতি মিনতি করতে করতে পায়ের কাছে পড়ে থাকা পরিতোষের বুকে উমা গেড়ে দেয় লোহার শাবল। তখনই থরথর করে কাঁপতে থাকে পরিতোষের দেহ। উল্লাসময় এক পৈশাচিক আনন্দে উমা ডান হাতে শাবলটা পরিতোষের বুকে চেপে ধরে বাম হাত দিয়ে উপড়ে নেয় পরিতোষের মুন্ডু। সেই মুন্ডু থেকে টপ টপ করে পড়তে থাকা টাটকা তাজা রক্তবিন্দুর নিচে এসে দাঁড়ায় পড়ি। তারপর শিয়ালের মতো হা করে সেই রক্তবিন্দু নিজের কণ্ঠে ধারণ করে সে। সত্যি সত্যি আধুনিক সভ্যতায় পরিতোষের মতো চিন্তা ভাবনা পোষণকারী মানুষ রক্তবীজের বংশধর। রক্তের ফোঁটা ধরাতলে পড়লে ভূমিদেবী অশুদ্ধ হবে। তাই তো ছোট্ট পরীর প্রেত সেই রক্ত নিজের কণ্ঠে ধারণ করল। এতক্ষণে আমরা বকুলতলি ঘাটে এসে নেমেছি, আর মামার মুখে এমন হাড়হিম করা ভয়ের গল্প শুনে সারা শরীর যেমন শিউরে উঠল, তেমনই কষ্ট লাগলো কাকলি ও পরীর কথা ভেবে। পরিতোষের মৃত্যু দৃশ্যটা কোনো প্রেতাত্মার প্রতিশোধের মতো নয়, বরং এই দৃশ্য মা কালীর অসুর নিধনের সাথে সম্পর্কযুক্ত বলে মনে হয়েছে। আচ্ছা, তবে পরিতোষের দ্বিতীয় পক্ষের স্ত্রী উমা শেষমেশ কোথায় চলে গেল? এসব বলতে বলতে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছিলাম মামা বাড়ির দিকে। তখন বুড়ো বটগাছতলার চাতালে একজন বৃদ্ধা পাগলি বসে থাকতে দেখা গিয়েছিল। আমাদেরকে দেখে সে বলল, পালা পালা রে, যাস না, কেউ যাস না ওই জমিদার বাড়ির দিকে। ওখানে পড়ি আছে, ওখানে কাকলি আছে, ওরা কিন্তু তোদের ভাগ্নে, ছাড়বে তুই না। জমিদার বাড়ির ছোট বউ উমার কথা জিজ্ঞাসা করছিলি, তাই না? এই দেখ, এই বৃদ্ধা পাগলি হচ্ছে সেই উমা। গ্রামের সকলে বলে এর উপরে ভর করেই নাকি কাকলি জমিদার বংশ ধ্বংস করেছে, তাই ওকে আর মারেনি। তবে কাকলির প্রভাবে প্রভাবিত হতে হতে উমা এখন পাগলি হয়ে গেছে। এখন ওই বটগাছতলাতেই থাকে। বিভিন্ন লোকজন এসে ওকে খাবার দাবার দিয়ে যায়, ওই খেয়েই ও বেঁচে থাকে। এতক্ষণ তাহলে তুমি সত্যি ঘটনা বলছিলে? হ্যাঁ, সত্যি গল্পই তো শোনালাম। আর হ্যাঁ, আমার বলা এমন গল্প আর শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস ভাগ্নে। যা, সাবধানে মামা বাড়ি চলে যা, আবার দেখা হবে। কেমন? টাটা। এতক্ষণ শুনছিলেন লেখক অমিয় নস্করের লেখা গল্প বকুলতলির সেই বাড়িটা। আজকের গল্পে অভিনয় করেছেন বুবাই, রমাকান্ত, খুশি, দিব্যেন্দু, বর্ণালী, রাজ, শ্রাবণী, রূপাঞ্জনা, শুভঙ্কর, মুকুল এবং ব্যাপ্তি। স্ক্রিপ্টিং তিতলি। পোস্টার এবং সাউন্ড ডিজাইন আমি শুভঙ্কর। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।